যে দুই মাতৃশক্তির প্রতিনিধি তারা যে শত্রু দেশে জঙ্গি ঘাঁটিকে নিকেশ করেছে এই খবরটা বিশ্বকে জানাচ্ছেন, এটা আমার কাছে খুব গর্বের। আজকে আমি রয়েছি কেয়ারির কাছে। দিদির পুরো পরিচয়টা বোধহয় সেভাবে দেওয়ার কোনো খুব একটা প্রয়োজন নেই, কেননা তিনি একাধারে এখন উনি পলিটিক্যাল ফেস, একসময় সাংবাদিক ছিলেন। তো দিদি, বাহ, ধন্যবাদ। জোড়া দুর্গা সকালে ব্রিফিং ছিল, প্রেস ব্রিফিং ছিল, অর্থাৎ অসুর নিধনে দুর্গাই যথেষ্ট। এবং আমাদের ভারতবর্ষের সনাতন সংস্কৃতিতে বোধহয় বারবার নারী শক্তিকে ভীষণভাবে পুজো করা হয়েছে। তো আমি এরকমই একজনের পাশে বসে আছি এবং দিদিকে আমি জিজ্ঞাসা করব ইনি ব্যাখ্যাটা ঠিক কি দেবেন এই জোড়া দুর্গার। দেখুন, প্রথম কথা, হ্যাঁ, মুখের হাসিটা অবশ্যই আছে, আর একটু চওড়া হয়েছে কারণ আজকে দুই মহিলা সেনাবাহিনীর কর্তা বা অফিসারকে যখন দেখলাম সাংবাদিক বৈঠক করছেন, তখন নারী হিসেবে কোথাও একটা তো ভালো লাগা জায়গা থাকেই। কারণ আমাদের দেশ মাতৃ পুজো করে, আমাদের দেশ, আপনি যেটা শুরুতেই বললেন, মা দুর্গাকে, মা আমাদের কাছে মা কালী, আমাদের কাছে মা, আমাদের কাছে সীতা মা বলি আমরা। তো আমরা সেই জায়গা থেকে সারদা মা, তো সেই জায়গা থেকে আজকে যে দুই মাতৃশক্তির প্রতিনিধি তারা যে শত্রু দেশে জঙ্গি ঘাঁটিকে নিকেশ করেছে এই খবরটা বিশ্বকে জানাচ্ছেন, এটা আমার কাছে খুব গর্বের। অসাধারণ একটা অবর্ণনীয় একটা অনুভূতি। মানে রাত জাগছি, মানে কি উত্তেজনা টকবক করে ফুটছি, যা ছবি আসছে, যা আসছে, এবং সেগুলোকে ভেরিফাইড করিয়ে নিয়ে অবশ্যই সেইগুলোকে আমরা আমাদের যারা রয়েছেন সমমনস্ক তাদের পাঠাচ্ছি। সবাই জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মায়ের জয় হোক, সেগুলো করছেন। আর তার আগে ত্রিবেণী, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই এবং এসএস মিডিয়াকে জানাই এত সুন্দর একটি দুর্গা মূর্তি আমার কাছে দেওয়ার জন্য। মানে সত্যি মাতৃশক্তির তো পুজো হচ্ছে, অপারেশন সিঁদুর হয়েছে, আমরা দেখেছি যে দুই মাতৃশক্তির প্রতিভু তারা এসে সংবাদ মাধ্যমকে সামলেছেন, তাদের ফেস করেছেন। তো সব মিলিয়ে অভিজ্ঞতাটা বিফলে যায়নি এবং রাত জায়গাটা সার্থক হয়েছে, 100% সার্থক হয়েছে, এটা বলতে পারি। মানে আর আরেকটা কথা, অবশ্যই এটা একটু অপ্রিয় হলেও এটা সত্যি, যারা বলেন যে ওই ভারতীয় জনতা পার্টি বা এই মোদী সরকার ধর্ম করে, একটাই ধর্ম করি আমরা, ভারতীয়ত্বের ধর্ম, আমাদের জাতীয়তাবাদ হচ্ছে আমাদের ধর্ম। এবং সেটাই আমরা দেখলাম, যে সেই কারণেই আমরা দেখলাম কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, এরা দুজনেই বললেন এবং কি মানে কি বলবো, কনফিডেন্স নিয়ে বললেন। দুইজন মহিলা কমান্ডার বলেইছেন যে আমরা এখনো রেডি আছি, ঠিক, আমরা ভীষণভাবে রেডি আছি, ঠিক। তো এটা কি এই বদলাটা ঠিক কতটা কার্যকরী হতে চলেছে? সিঁদুরটা নিয়েই বা কি ব্যাখ্যা দেবেন? আমার মনে হয় সিঁদুর যে নামটা, এর থেকে ভালো, মানে অ্যাক্ট যেটা বলে, এর থেকে ভালো নাম আর হতো না, মানে হতে পারতো না। আমরা শুনছি বিভিন্ন জায়গায়, এটা কোথায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে নামটা দিয়েছেন এবং স্বাভাবিকভাবে উনিই দেবেন। কারণ যখন ওই যাদের মেরে ফেলা হয়েছিল 26 জনের একজন, তার স্ত্রী যখন বলেছিলেন আমার স্বামীকে মেরে দিলে আমাকেও মেরে দাও, সে বলেছিল মোদিকে বাতা দে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কথাটা পৌঁছেছিল এবং তিনি বদলাটা বা বার্তাটা দিয়ে দিলেন, মোদি নে বাতা দিয়া 7 তারিখ। 2014 পরে ভারতবর্ষের গুরুত্ব বিশ্ব মানচিত্র অনেক পাল্টে গেছে। মানে আগে যেটা, আমাকে মাফ করবেন, কিন্তু আগে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মানে আমরা বলতাম যে রোবটিক প্রধানমন্ত্রী, তিনি যখন কোথাও যেতেন তার ছবি, তাকে যেভাবে অন্যান্য দেশের যারা রাষ্ট্রনেতা ছিলেন যেভাবে ট্রিট করতেন, 2014 পরে ছবিটা সম্পূর্ণ পাল্টে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন নরেন্দ্র মোদী এমনই এক ব্যক্তিত্ব, তিনি গেলে মানে ট্রাম্প থেকে শুরু করে, বাইডেন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রনায়ক তারা এসে তার সঙ্গে করমর্দন করেন, নিজেরা এসে কথা বলেন। এবং শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য মোদিজিকে যেভাবে মানে সাদর অভ্যর্থনা দেওয়া হয়, আমরা এই পহলগাম আক্রমণের আগেই যখন মোদিজি যাচ্ছিলেন
সৌদি আরবে, আপনি দেখেছেন তাকে যেভাবে ওই জেট প্লেন দিয়ে তাকে বরণ করে নিয়ে যাওয়া হয়েছে, এটা নজিরবিহীন। তো বিশ্ব মানচিত্রে এই প্রত্যাঘাতটা প্রয়োজন ছিল, তা না হলে ভারতবর্ষকে কোথাও একটা দুর্বল রাজ্য দেশ বা কোথাও একটা তাদের যে আমাদের যে সহ্য ক্ষমতা, সেটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। অনেক হয় না, বহু মানুষ অনেক কথা বলেন, তার পাল্টা দেওয়া যায়। আমি বলছি না বলে এটা আমার দুর্বলতা নয়, কিন্তু এটা আমার রেস্ট্রেন, এটা আমার ভদ্রতা। আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না। কিন্তু কোনো কোনো জায়গায় যখন অসভ্যতামি মাত্রা ছাড়িয়ে যায়, তখন তো প্রত্যাঘাত করতেই হয়। এবং এই প্রত্যাঘাতে শুধুমাত্র বড় বড় দেশ ভারতের সঙ্গে ছিল তা নয়, আমি আমেরিকা, তারা তো একদম দর্থহীনভাবে ভারতের পাশে ছিল, আছে। রাশিয়া, ইসরায়েল, জাপান, আমরা দেখেছি যে এমনকি চীনের মতো দেশ, চীনের সঙ্গে পাকিস্তানের ইকুয়েশনটা আমরা জানি, কিন্তু চীন ডাইরেক্টলি সরাসরি কখনোই ভারতের বিরোধিতা করবে না, কারণ ভারত তাদের দেশের, কারণ তারা জানেন যে ইতিমধ্যে আমেরিকাতে তাদের দেশের যারা এক্সপোর্ট তারা করতে পারবে না, বিশাল ট্যাক্স দেওয়া হয়েছে। তো তাদের কাছে ভারতের মতো বড় মার্কেট আর কিছু নেই, তো তাদের নিজেদের বেঁচে থাকার কারণেও ভারতকে দরকার। তো ভারতকে এখন কেউ অগ্রাহ্য করতে পারবে না। আর এই প্রত্যাঘাতে মাত্র 21 মিনিটে এই এতগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া, যেভাবে ভারতের যা যা আমাদের অস্ত্র রয়েছে, মিসাইল রয়েছে, আমরা শুনছিলাম টেলিভিশনের যারা বিশেষজ্ঞ রয়েছেন, আর্মি, এক্স আর্মি স্টাফ রয়েছেন, তারা যেভাবে বলছিলেন, তো ভারতের গুরুত্ব এটাতে আমার মনে হয় সারা বিশ্বর মানচিত্রে আরো দৃঢ় হলো, দৃঢ় থেকে দৃঢ়তম হলো। কারণ হয়তো পরবর্তীকালে কি হবে আমরা জানি না, কালকে কি হবে আমরা জানি না, কত বড় যুদ্ধ হবে আমরা জানি না, মানে আদৌ হবে কিনা না। পাকিস্তান ইতিমধ্যেই পাকিস্তান বলছেন যে ভাই মানে ক্ষমা করে দাও, অনেক হয়েছে, ক্ষান্ত দাও। তো পাকিস্তান এরকমই একটা দেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এখন আমাদের অর্থনীতি ইতিমধ্যে গতকালই দেখছিলাম যে IMF তারা প্রেডিক্ট করছে 2025-এ ভারত বিশ্বের 4র্থ অর্থনীতি হবে। 4র্থ, ভাবতে পারছেন? মানে প্রথমে হচ্ছে আমেরিকা, চায়না, জার্মানি, তারপরে ভারতবর্ষ। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন মানে পঞ্চম ছিল, 2014-র আগে আমরা 11 স্থানে ছিলাম, 11-র পরে আমরা চলে এলাম পঞ্চম স্থানে, এবছর আমরা 4র্থ স্থানে যাবো। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে ইগনোর করতে পারবে না। তো সেটা আপনি আজকের যে এই মানে অপারেশন সিঁদুর শুধুমাত্র ভারতীয়দের জন্য না, বিশ্বের দরবারে ভারতকে আরো দৃঢ় করলো এক শক্তিশালী দেশ হিসেবে, যে নিজের যারা আমাদের নাগরিক তাদের জীবনের মূল্য আমরা কিভাবে দিই, কত গুরুত্ব সহকারে দেখি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি একটু বিস্তারিত বলছি, অল্প সময়ে বলতে চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি সেনাবাহিনী, দেখুন আমার পরিবারই, আমার বাবা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ছিলেন, কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সে কাজ করতেন। আমরা ছোটবেলা থেকে, ছোটবেলায় আমি ফোর্ট উইলিয়ামে আমরা থাকতাম, তখন ওই 26শে জানুয়ারির আগে প্যারেড হতো, প্যাটার্ন ট্যাঙ্ক আসতো। আমি ছোটবেলায় ওই প্যাটার্ন ট্যাঙ্কেও তখন বলতাম আঙ্কেল আমরা উঠবো, ওরকম উঠেছি। তো ছোটবেলা থেকেই ন্যাচারালি সেনাবাহিনী বা এই প্রতিরক্ষা বিষয়ক নিয়ে একটা খুব ইন্টারেস্ট ছিল। কাউকে বলবেন না, বাবার ইচ্ছেও ছিল আমি জয়েন করি, কিন্তু তখন মহিলাদের সেনাবাহিনীতে মানে আমাদের জায়গা ছিল না, হয়তো অক্সিলারি কাজে হতো কিন্তু সেটা ছিল না। তো যাই হোক, তো সেটা হয়নি, কিন্তু মনে প্রাণে এটা তো একটা রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার কিছু যারা সিনিয়র রয়েছেন বা বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কথা বলছি, তারা উত্তেজনায় টকবক করে ফুটছেন। তারা বলেছেন যে এবার ওরা তো ন্যাচারালি হয়তো কোমর ভেঙে গেছে, কিন্তু হয় না কিছু কুকুরের লেজ তো বেঁকাই থাকে, সোজা আর হয় না। তো সেক্ষেত্রে এদেরও কোথাও একটা যদি প্রত্যাঘাত, ওরা আবার পাল্টা কিছু দেয়, এইবারে মানে এত মজা টের পেয়েছে যে কিছু হয় না, আপনি যতবারই শিক্ষা দেন না কেন, কিছু মানে বেয়াদব বাচ্চা থাকে, তাদের কিছুতেই শিক্ষা হয় না, তারপরে তাদের অন্যরকম ব্যবস্থা নিতে হয়। সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সেনা একদম টকবক করে ফুটছে, তৈরি আছে। আর এইটাই তো আমরা দেখিয়ে দিলাম, মানে এটাকে যদি আপনি যারা মক ড্রিল নিয়ে মক করছিল, এই যে মহড়া নিয়ে, মানে সিলেবাসে ছিল হচ্ছে মানে মক ড্রিল মহড়া, কিন্তু পরীক্ষায় যখন চলে এলো প্রত্যাঘাত, এরকম এয়ার স্ট্রাইক, অতর্কিত হামলা, তখন তো সবাই স্বাভাবিক ঘাবড়ে গেছে। নিন্দুকেরা যাই বলুক না কেন, অপারেশন সিঁদুর সাকসেসফুল এবং আমরা রেডি আছি নিন্দুকদের
এবং যারা আমাদের দেশের বাইরে কিছু দিদি কথাতে যদি বলি বেয়াদব কিছু বাচ্চাদের শাস্তি বা একটু সবক শেখানোর জন্য আমরা রেডি আছি।